বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুজ্জামান। প্রতিনিয়ত বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। আজকে তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সামনে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার শুরু হয়েছে। আপনারা সবাই অ্যাপ্লিকেশন করছেন। আমি 2016 সালে ধারাবাহিকভাবে 2016 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে বাংলা প্রশ্ন এসেছিল সেটার সমাধান আমি দেওয়ার চেষ্টা করব। ধারাবাহিকভাবে 16, 15 এইভাবে সমস্ত পরীক্ষার আমি প্রশ্ন সমাধান দেব। আশা করি সবাই উপকৃত হবেন এবং আমার ক্লাসে যারা নতুন হয়ে থাকেন তারা লাইকস, কমেন্টস ও শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সেখান থেকে খুবই উপকৃত হবেন। আমি ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান দেব। ঠিক আছে, তাহলে 16 সালে সহকারী শিক্ষক পরীক্ষায় প্রাক প্রাথমিক মুক্তিযোদ্ধা কোঠায় যে প্রশ্নগুলো এসেছিল আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। যে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাংলা অংশ থেকে এসেছে আমি সেটা দেখাবো এবং ব্যাখ্যামূলক সমাধান দেব। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখা যাক কি আসছিল, আমরা দেখি। দেখেন, প্রথমে একটা বাক্য সংকোচন আসছে যে এক কথায় প্রকাশ যা সহজে অতিক্রম করা যায় না। এখানে না বলছে, তাহলে উত্তর ছিল কি? আমি সংক্ষেপে সঠিক উত্তরটা দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব। সহজে যায় না, তাহলে দেখেন একটা অপশন ছিল অনতিক্রম্য। আমরা যে সাফিক্স প্রিফিক্স পড়ি, বাংলায় পড়ি উপসর্গ, তাহলে বাংলা একটা উপসর্গ আছে অনা বা না। অনা মানে না, তাহলে এখানে দেখেন করা যায় না, অতিক্রম, অনতিক্রম্য মানে যা অতিক্রম করা যায় না। তাহলে সঠিক উত্তর ছিল এইটা। আরেকটা ছিল দুর্গম, আরেকটা ছিল দুর্লভ্য, এরকম প্রশ্নগুলো ছিল। তাহলে অতিক্রম করা যায় না এটার সাথে সঙ্গতি রেখে আমার এই উত্তরটা করতে হবে। 2 নম্বর প্রশ্ন কি ছিল দেখেন, কোনটি আদি স্বরগম? আদি স্বরগম, ঠিক আছে। ধ্বনি পরিবর্তনে যা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তাদের বইতে স্বরগম নামে বা ধ্বনি পরিবর্তন নামে একটা অধ্যায় রয়েছে, সেখানে আছে আদি স্বরগম, মধ্য স্বরগম, অন্ত স্বরগম। আমাকে খেয়াল করতে হবে আদি মানে আগে, ঠিক আছে, স্বরগম মানে আগমন, স্বরের আগমন। তাহলে আগে যদি স্বরের আগমন হয় সেটা কিভাবে? আপনাদের সামনে দুইটা করে শব্দ থাকবে, এক একটা অ্যান্সারে দুইটা করে শব্দ থাকবে। পূর্ববর্তী শব্দ থেকে পরবর্তী শব্দের যদি ওই শব্দের আগে কোনো স্বরবর্ণ আছে সেটা আদি স্বরগম, মাঝে আসলে মধ্য স্বরগম, শেষে আসলে অন্ত স্বরগম। তাহলে উত্তর ছিল দেখেন কিভাবে, এরকম দুটো করে শব্দ দিয়ে একটা করে অপশন থাকে। তাহলে দেখেন এই যে একটা শব্দ, এই শব্দের আগে কোনো স্বরবর্ণ আছে কি? নেই। তাহলে এখানে আগে স্বরবর্ণ নেই, তার মানে এটা এটা এই শব্দে নেই। কিন্তু এই শব্দ থেকে যখন আমি এই শব্দে যাচ্ছি, এই যে মূল শব্দটা সৃষ্টি, এখানে অতিরিক্ত রস্যই আসছে। তাহলে আমরা উচ্চারণ করার সময় বা লেখার সময় অনেক সময় স্বরের আগমন শব্দের আগে দিয়ে থাকি। অর্থের কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না, অর্থ একই থাকবে। ঠিক আছে, তাহলে দেখেন এইটা হচ্ছে আদি স্বরগম, আর বাদ বাকি তিনটা অ্যান্সার ভুল ছিল। তাহলে এই যে এখানে স্বরবর্ণ আগে নেই, এই শব্দের আগে আছে, তাহলে স্বরের আগমনটা শব্দের আগে হয়েছে, এই জন্য এটা আদি স্বরগম। 3 নম্বর দেখেন, বাক্য সংকোচন। ঠিক আছে, বাক্য সংকোচন আসছে হাতির গৃহ। এটা আসছে, সরি, এরপর আসছে দেখেন বাক্য সংকোচন, এখানে আসছে হাতির বাসস্থান। এটার বলছে বাক্য সংকোচন কি? দেখেন একটা অ্যান্সারে ছিল একটা ছিল হাতিগৃহ, মনে করেন, আরেকটা ছিল গজগৃহ। গজ মানেও হাতি, হাতি আর গজ কিন্তু এক, গৃহ দুই জায়গায় আছে। তাহলে কি অ্যান্সার কি দুটোই হবে? না, অ্যান্সারটা একটা হবে। দেখেন এখানে যে সমস্যাটা হয়েছে, এখানে গজ হচ্ছে তৎসম শব্দ বা সাধু ভাষার শব্দ, আর গৃহটাও তৎসম শব্দ বা সাধু ভাষার শব্দ। দেখেন দুইটাই সাধু। আর এখানে দেখেন হাতিটা হচ্ছে বাংলা বা চলিত ভাষা, আর গৃহটা হচ্ছে তৎসম বা সাধু ভাষা। আমরা জানি যে সাধু এবং চলিতের মিশ্রণ করলে সেটা গুরুচণ্ডালী দোষ হয়, অর্থাৎ বাক্য বা শব্দের মধ্যে
সাধু আর চলিতের মিশ্রণ করা যাবে না, হয় দুইটাই চলিত বলতে হবে, নয় দুইটাই সাধু ভাষায় লিখতে হবে। তাহলে দেখেন এটাতে দুটোই সাধু ভাষা আছে, এটা চলে, এটা একটা সাধু একটা চলিত হয়ে গেছে, তার মানে এটা অ্যান্সার হবে না। অর্থের দিক থেকে এক থাকলেও দেখা যাচ্ছে এখানে দুইটাই সাধু ভাষা, এই জন্য আমাকে এটা অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তাহলে এরকম ব্যাপারটা আপনারা খেয়াল করবেন। আমি আরও টিউটোরিয়ালে বানানের উপরে টিউটোরিয়াল দেখাবো যে কি কি কারণে বাক্য ভুল হয়, শব্দ ভুল হয়, সেই টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন দেখেন, অনাদর এর ব্যাস বাক্য কি? দেখেন অনাদর তার মানে আদর না, অনা একটা উপসর্গ, আমরা বলছি অনা উপসর্গ দিয়ে না বোঝায়, নেই বোঝায়, অভাব বোঝায়, এরকম বোঝাতে পারে, ঠিক আছে। তাহলে দেখেন অনাদর, ন আদর বা আদর নেই বা নেই আদর, যদি এটা বলি তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়। আমরা জানি যে সমাসে তৎপুরুষ সমাসের একটা সমাস আছে নয় তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ। এখানে হচ্ছে না বোধক অব্যয়গুলো, না বোধক উপসর্গ এটা আগে বসবে, তাহলে যে তৎপুরুষ সমাসের পূর্বপদে না সূচক অব্যয় থাকে, তাহলে অনা একটা দেখেন, অনা মানে হচ্ছে না, আমরা বলি অনাবৃষ্টি, বৃষ্টি নেই, তাহলে অনা মানে হচ্ছে না বোঝায়, তাহলে অনা না বোধক অব্যয় বলে নয় তৎপুরুষ সমাস হয়েছে, তাহলে এটার সঠিক ব্যাস বাক্য হচ্ছে ন আদর, মানে আদর নেই। আচ্ছা 5 নম্বর প্রশ্ন ছিল দেখেন, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? আমাদের যে 50টি বর্ণ আছে বর্ণমালায়, এর মধ্যে দেখেন মাত্রাহীন, পূর্ণমাত্রা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, পরীক্ষায় কিন্তু আসে অর্ধমাত্রা, এই 3 ধরনের মাত্রাযুক্ত বর্ণগুলো আছে, ঠিক আছে। 3টা ক্যাটাগরি আছে। মাত্রাহীন, পূর্ণমাত্রা দেখেন 32টি, অর্ধমাত্রা দেখেন 8টি, তাহলে 32 আর 40, তাহলে আমার 50 থেকে কয়টা থাকে? 10টি, তাহলে সঠিক উত্তর হচ্ছে 10টি। তাহলে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি এবং মাত্রাহীন 10টি, তাহলে মাত্রাহীন যেহেতু আসছে আমরা 10টিতে অ্যান্সার করব। 6 নম্বর প্রশ্ন, কোনটি মহাপ্রাণ ধ্বনি? ধ্বনি বর্ণের অধ্যায়ের মধ্যে দেখবেন মহাপ্রাণ, অল্পপ্রাণ, ঘোষ, অঘোষ এইগুলো আছে। আমরা বাংলাতে পড়ে থাকি ক, চ, ট, ত, প, এই যে 5টি বর্গ, 5টি বর্গের 5টি করে ধ্বনি আছে, হ্যাঁ, এদেরকে বলে বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ। তাহলে এর মধ্যে আমরা খেয়াল করব যে কোন বর্ণের বর্গের কোন কোন ধ্বনিগুলো মহাপ্রাণ, কোন কোন ধ্বনিগুলো অল্পপ্রাণ। জানি যে প্রত্যেকটি বর্গের 2 এবং 4 নম্বর বর্ণ, কোন নম্বর? 2 আর 4, এই দুইটা হচ্ছে মহাপ্রাণ, আর 1 আর 3 হচ্ছে অল্পপ্রাণ, আর শেষের বর্ণটা হচ্ছে নাসিক্য। আবার 1 আর 2 হচ্ছে অঘোষ, আর 3 আর 4 হচ্ছে ঘোষ। তাহলে আমরা এখানে আমাদের বলছে মহাপ্রাণ, অল্পপ্রাণ, তাহলে মহাপ্রাণটা কি? দেখেন 2 আর 4 নম্বর, প্রত্যেকটা বর্গের যে 5টি বর্ণ আছে এর মধ্যে 2 নম্বর আর 4 নম্বর হচ্ছে মহাপ্রাণ। তাহলে দেখেন উত্তর ছিল কি? আরেকটা ছিল ঝ। এখন দেখেন ক, খ, গ, ঘ, তাহলে দেখেন প্রত্যেকটা বর্গের হচ্ছে 2 আর কি 4, তাহলে খটা দেখেন 2 নম্বর বর্ণ, এই বর্গের 2 নম্বর বর্ণ। আবার আসছে চ বর্গ থেকে, দেখেন ছ, জ, ঝ, তাহলে ঝ দেখেন 1 2 3 4, 4 নম্বর বর্ণ, তাহলে এই দুইটা অ্যান্সার ছিল, বাদ বাকিটা এলোমেলো ছিল, ভুল ছিল। তাহলে আমাকে খেয়াল করতে হবে প্রত্যেকটা বর্গের 2 আর 4 নম্বর বর্ণ হচ্ছে মহাপ্রাণ, ঠিক আছে। তারপরে প্রশ্ন ছিল 7 নম্বর, কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়? মানে পুত্র শব্দের সমার্থক বা কি প্রতিশব্দ নয়, অর্থাৎ ভিন্নটা। আমরা জানি যে পুত্র শব্দের সমার্থক হচ্ছে আত্মজ, আত্মজ মানে পুত্র, আর আত্মজা মানে কন্যা। তনয়, সুত, নন্দন এগুলো হচ্ছে পুত্র শব্দ, ছেলে, এগুলো হচ্ছে পুত্র শব্দের সমার্থক শব্দ। তাহলে যদি এইটা দেয়া হয়, দেখেন তো, শৈলজ, শৈল মানে হচ্ছে পাহাড়, পর্বত, আর শৈলজ মানে পাহাড়ে জন্মেছে, পর্বতে জন্মেছে, এমন জিনিস। তাহলে এটা কি পুত্র শব্দের সাথে সমার্থক হয়? হয় না, তাহলে এটা হচ্ছে সমার্থক নয়, তাহলে উত্তর ছিল শৈলজ। আচ্ছা 8 নম্বর প্রশ্ন দেখেন,
8 নম্বর প্রশ্ন, কোনটি মূলধ্বনি নয়? এই যে মূল কথাটা রয়েছে, এটা আমরা অনেক সময় ভুল করে থাকি, কারণ আপনারা জানেন যে মূল ধ্বনিবর্ণের মধ্যে মূল কথাটা আবার কি আছে? মৌলিক। এই মৌলিকের আরেক নাম হচ্ছে মূলধ্বনি, অর্থাৎ যে ধ্বনিকে আর ভাঙা যাবে না, ভাঙলে কোনো অংশ হবে না, আলাদা বর্ণ হবে না, সেটা হচ্ছে মূল। এখন দুইটা ধ্বনি আছে, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও, অর্থাৎ যে ধ্বনিকে ভাঙা যায়, এই ওইকে ভাঙা যায় অ যোগ রস্যই, আর এটাকে ভাঙা যায় অ যোগ উ অথবা ও যোগ উ। এখন এই দুটোর মধ্যে তাহলে একটা অ্যান্সার হবে, তাহলে প্রশ্নের উত্তরে ছিল ও, তাহলে মৌলিক মূলধ্বনি নয় কোনটা? ও, এটা অ্যান্সার ছিল, অর্থাৎ এই ধ্বনিকে ভাঙা যায়, এটা মূলধ্বনি নয়, খেয়াল রাখতে হবে। 9 নম্বর প্রশ্ন দেখেন, এর বিপরীত শব্দ কি? ঠিক আছে, ঐশ্বর্য মানে ভরপুর, কোন জিনিসের ভরপুরতা ঐশ্বর্য বোঝায়, বেশি থাকা বোঝায়, অনেক থাকা বোঝায়, ইউজ পরিমাণ থাকা বোঝায়। তাহলে এর বিপরীত দেখেন, যদি এইটা হয় নিঃস্ব মানে কি? কিচ্ছু নেই, আর বাদ বাকিগুলো অ্যান্সার ছিল না। ঠিক আছে, তাহলে ঐশ্বর্য মানে ভরপুর, নিঃস্ব মানে কিছুই নেই, ভরপুর না, একেবারে শূন্য। ঠিক আছে, এর বিপরীত হচ্ছে এটা অ্যান্সার ছিল। 10 নম্বর, রাজর্ষি এর ব্যাস বাক্য কি? আমরা সমাসে চলে আসলাম, সমাস থেকে কয়েকটা প্রশ্ন এসেছে, 3 থেকে 4টা প্রশ্ন এসেছে এই বছরে, আমরা সেটা দেখছি। রাজর্ষি এর মধ্যে দুইটা কথা আছে, একটা হচ্ছে রাজা আর একটা হচ্ছে ঋষি, একসাথে করলে হয় রাজর্ষি। তাহলে আমরা দেখেছি যে একই ব্যক্তিকে যদি বোঝায়, সে রাজা পক্ষান্তরে ঋষি, তাহলে যিনি রাজা তিনি ঋষি, তাহলে কি হবে? একসাথে হয় রাজস্বী। এখন দেখেন পার্থক্যটা কি, এখানে যদি দিয়ে যায় যিনি রাজা তিনি ঋষি, তাহলে কিন্তু হলো না, যিনি রাজা তারপরে এখানে কথায় জোর আসবে তিনি ঋষি, অর্থাৎ রাজা হয়েও যিনি ঋষি। আবার যদি এখানে থাকে যে যিনি ঋষি তিনি রাজা, তারপরেও কিন্তু এখানে মিলল না, আগে রাজা শব্দটা আসতে হবে। আবার যদি এখানে এটা কেটে দেয় যিনি রাজা তিনি ঋষি, তাহলে একই হয়ে গেল, যিনি রাজা তিনি, এই যিনিকে এখানে কি কথায় জোর দিয়ে বলা হচ্ছে তিনি ঋষি, তাহলে এইটা যদি না থাকে তাহলেও কিন্তু ভুল হবে। আবার এখানে যদি রস্যই থাকে তাও ভুল হবে কিন্তু, তাহলে এটা খেয়াল রাখতে হবে, যিনি রাজা ওই ব্যক্তি ঋষি, অর্থাৎ তিনি ঋষি, এখানে জোর দিয়ে বলা হচ্ছে তিনাকেই মডিফাই করা হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখেন 11 নম্বর, 11 নম্বরে কি ছিল? কোনটি খাঁটি বাংলা উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ আমরা জানি যে ইংরেজিতে সাফিক্স এবং প্রিফিক্স দুটো পড়ি, বাংলাতে প্রিফিক্সের হচ্ছে বাংলা হচ্ছে উপসর্গ, আর সাফিক্স হচ্ছে প্রত্যয়, দুটাই হচ্ছে অব্যয়, কোনোটা শব্দের আগে বসে আর কোনোটা পরে বসে। তাহলে এই উপসর্গ হচ্ছে বাংলায় 3 ধরনের, একটা হচ্ছে খাঁটি বাংলা, একটা হচ্ছে তৎসম, একটা হচ্ছে বিদেশি। তা বলছে যে কোনটি খাঁটি বাংলা উপসর্গ, তাহলে বাদ বাকি উপসর্গগুলো ভুল ছিল। কোনটা? অ জ, এই অজ, আমি অজ দিতে শব্দ বানাই, অজ পাড়াগা, এই কথাটা কিন্তু বিদেশি না, এই কথাটা কিন্তু তৎসম না, এটা হচ্ছে খাঁটি বাংলা, অ আ অজ, অঘা রাম সুসা এরকম। তাহলে উপসর্গ থেকে প্রশ্ন আসে। আচ্ছা, 12 নম্বর ছিল 16 কলা অর্থ কি? এটাও একটা বাগধারার মতো, ঠিক আছে, বাগধারাই। 16 কলা অর্থ কি? শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন, আমরা যখন অঙ্কে 100কে একটা কি ধরি? পূর্ণ সংখ্যা ধরি, যে 100 শতকরা হিসাব করি 100-র মধ্যে, তাহলে বাংলাতে আমরা বলি 16 আনা। হ্যাঁ, 16 আনা কি? আমরা সোনা বা রূপার ক্ষেত্রে, মাপের ক্ষেত্রে 16 আনাকে পূর্ণ ধরি, তাহলে আনার ক্ষেত্রে হচ্ছে 16 আনা, আর সংখ্যার ক্ষেত্রে আমরা 100কে পূর্ণ সংখ্যা ধরি। তাহলে 16 কলা, আমরা অনেক সময় বলি আমার সব হয়ে গেছে, আমার 16 কলা পূর্ণ হয়ে গেছে, তাহলে সব পেয়েছি, তাহলে 16 কলা এই বাগধার অর্থ হচ্ছে পূর্ণ।
বা পরিপূর্ণতা, পূর্ণতা, সেটা। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে পূর্ণতা। তাহলে পূর্ণ সংখ্যা 16 কলা। 100তে বললে, অঙ্কে বললে আমরা 100 বলবো। 100 হচ্ছে সেটাতে মাপকাঠি আমরা। 13 নম্বর, বাংলা বর্ণমালায় ব আছে কয়টি? দেখেন, একটা টেকনিক্যালি প্রশ্ন। আমরা যে বাংলা বর্ণমালায় 50টি বর্ণ আছে, এর মধ্যে বলছে ব কয়টি আছে। দেখেন, স্বাধীন বানানে ব আছে, বল বানানে ব আছে। এখানে দেখেন বর উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে প ফ ব, বর্গীয় ব। আর এই বটা দেখেন ব্যবহার হয়েছে কিন্তু উচ্চারণ নেই। ঠিক আছে, আমরা যখন 50টি বর্ণ গণনা করি তখন প ফ ব এই বটা আমরা কাউন্ট করি, আর অন্তস্থ বটা এটা ব্যবহার হয় কিন্তু এর উচ্চারণ নেই বা এটা কাউন্ট করার সময় নেওয়া যাবে না। ঠিক আছে, যেমন যখন ঢাকা সিটি 2 ভাগ হলো তখন একটা প্রশ্ন ছিল বিসিএস পরীক্ষায় যে বাংলাদেশের রাজধানীর নাম কি। সবাই মনে করছে এত সহজ প্রশ্ন, আসলে দেয়া আছে ঢাকা, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম। ঠিক আছে, তাহলে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে ঢাকা যেহেতু 2 ভাগ হয়েছে তাহলে রাজধানী ঢাকা উত্তরে না দক্ষিণে। আসলে কিন্তু প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। তাহলে এরকম ব্যাপারটা হয়ে গেছে। আমরা যেহেতু 2 বই ব্যবহার করি তাহলে কোনটা কাউন্ট করতে হবে? তাহলে যে প ফ ব, একটা ব কাউন্ট করতে হবে। তাহলে বাংলা বর্ণমালায় কি একটি মাত্রই ব রয়েছে, ওই বটা কাউন্ট করা যাবে না, ওটা ব্যবহার হবে কিন্তু উচ্চারণও হবে না। দেখেন, বাক্য সংকোচন, আমরা একটু আগে প্রথম প্রশ্ন ছিল যা সহজে অতিক্রম করা যায় না, এটা কিন্তু একটা বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। এখন বলছে বাক্য সংকোচন কি, জিনিসটা কি? ঠিক আছে, উত্তর ছিল একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। দেখেন, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা যদি বলি হ্যাঁ, যা সহজে অতিক্রম করা যায় না, অনেকগুলো শব্দ মিলে আমরা একটা শব্দে আমার ভাবটাকে প্রকাশ করলাম, সেটা কি? অনতিক্রম্য। যা আকাশে চড়ে যে খেচর, তাহলে একটা শব্দ দিয়ে ভাবকে প্রকাশ করার নাম হচ্ছে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। ঠিক আছে, আসলে সঠিক হচ্ছে বাক্য সংকোচন এই নামটা। তারপরে দেখেন নম্বর, কোন বানানটি শুদ্ধ? কি হবে? সমীচীন। দেখেন, সমীচীন বানানটা পরীক্ষায় প্রায়ই আসে। এখানে উত্তর ছিল অসমীচীন। একটা জিনিস খেয়াল করতে হবে, সমীচীন বানানে দুইটাই দীর্ঘিকার। এখানে আপনাকে রস্যিকার, দীর্ঘিকার, আগে দীর্ঘিকার পরে রস্যিকার, অথবা দুইটাই রস্যিকার, এইভাবে এই বানানটাই ঘুরাই ফিরে দেওয়া হয়েছে, অর্থাৎ সমীচীন বানানটা দুইটাই দীর্ঘিকার হবে। ঠিক আছে, যেমন পিপীলিকা বানান, মুমূর্ষ বানান, মুহূর্ত বানান, এই বানানগুলো কিন্তু পরীক্ষা আসে। আপনারা অবশ্যই বানান খেয়াল করবেন। আমার বানানের উপরে টিউটোরিয়াল বানানো আছে, আপনারা মোহাম্মদ রাশিদুজ্জামান ইংরেজিতে সার্চ দিয়ে যদি লিখতে পারেন তাহলে এখানেও বানানের আমি নিয়মগুলো। 16 নম্বর প্রশ্ন ছিল সমাস থেকে মন মাঝি এর ব্যাস বাক্য কি? দেখেন, সমাস থেকে প্রশ্ন এসেই যাচ্ছে। হ্যাঁ, দেখেন, মনকে মাঝির সাথে তুলনা করা হচ্ছে। মনকে মাঝির সাথে তুলনা করা হচ্ছে। সমাসের একটা সমাসের মধ্যে আছে তুলনা করা হয়, উপমান উপমেয় কথাটা আছে। যে সমাসে তুলনা করা বোঝায় সেটা হচ্ছে কর্মধারয় সমাস। সেই কর্মধারয় সমাসের মধ্যে একটা সমাস আছে যদি তুলনাটা অভিন্ন হয়। দেখা যাচ্ছে মন আর মাঝি, কিন্তু মনকে মাঝির সাথে তুলনা করা হচ্ছে। মন যেমন দেহকে চালায়, মাঝি নৌকাকে চালায়, দুজনের কাজ মনে হচ্ছে এক, কিন্তু বাস্তবে দুইটা জিনিস এক না, মন আর মাঝি এক না। তাহলে অভিন্ন কল্পনা, এই কল্পনাটা অভিন্ন, মানে কল্পনায় ভিন্নতা নেই, বাস্তবে ভিন্নতা আছে, এরকম সমাস যদি হয় সেটা কর্মধারয় সমাস, এবং সেটা এই অভিন্ন কল্পনা বোঝালে সেটা রূপক কর্মধারয় হয়। আর রূপক কর্মধারয় ভাঙতে গেলে মাঝখানে একটা রূপ শব্দটা আসে। তাহলে আমরা ভাঙবো কি? মন রূপ মাঝি। তাহলে এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস, এবং ভাঙলে এরকম হয়, রূপক কর্মধারয়তে মাঝখানে রূপ শব্দটা আসে। এরকম আরেক শব্দ আছে, যেমন বিষাদ সিন্ধু আছে, জীবন তরী আছে। ঠিক আছে, তাহলে এই শব্দগুলো এর অ্যান্সার। তাহলে এটা সঠিক উত্তরটা এটা ছিল। তারপরে দেখেন আরেকটা বানান, দেখেন কোন বানানটি শুদ্ধ? এটাও প্রশ্ন ছিল একটা। এই যে মুমূর্ষের কথা আসছিলাম, দেখেন এই বানানটা পরীক্ষায় খুব আসে, আকাঙ্ক্ষা বানানটা খুব আসে, হ্যাঁ, পিপীলিকা বানানটা আসে। তাহলে আপনারা দেখবেন যে রস্যুকার, দীর্ঘকার, রস্যুকার উপরে রেপ,
প্রথমে হ্রস্ব, মাঝখানে দীর্ঘ, শেষে হ্রস্বকার এবং রেফ আছে। আর আপনাকে এখানে দীর্ঘকার দেবে, এখানে দীর্ঘকার দেবে, এখানে হ্রস্বকার দেবে, ভুল হয়ে গেল। এখানে হ্রস্বকার, এখানে হ্রস্বকার, এখানে দীর্ঘকার দেবে, এখানে রেফ দেবে না। তাহলে তিনটা অ্যান্সার ভুল থাকবে, আর একটা সঠিক থাকবে। সেই সঠিকটা হচ্ছে এটা, দুই পাশে হ্রস্বকার, মাঝখানে দীর্ঘকার এবং শেষে সর সাথে রেফ হবে। এই বানানটা হচ্ছে মুমূর্ষু বানানটা সঠিক। আচ্ছা, 18 নম্বর দেখেন, কারক থেকে প্রশ্ন। কলসটি কানায় কানায় পরিপূর্ণ। বলছে কোন কারকে কোন বিভক্তি। ঠিক আছে, তাহলে দেখেন কলসটি কানায় কানায় পরিপূর্ণ। কলসটি যে কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে, এটা আমি কিন্তু দেখে ভাবটা বুঝতেছি। অধিকরণ কারকের মধ্যে একটা কারক আছে, সেটা হচ্ছে ভাবাদিকরণ। একটা আছে কালাদিকরণ, একটা আছে স্থানাদিকরণ, একটা হচ্ছে ভাবাদিকরণ। কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, এটা আমি দেখে ভাব বুঝতেছি। সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, ভাব বুঝতেছি। আলোয় অন্ধকার দূর হয়, ভাব বুঝতেছি। কান্না করলে শোক দূর হয়, ভাব বোঝা। তাহলে এই যে ভাবাদিকরণ নামে একটা অধিকরণ কারকের মধ্যে কারক আছে। এখন কানায় বিভক্তি আছে কি, তাহলে এটা হচ্ছে ভাবাধিকরণ, আর সপ্তমী বিভক্তি আছে। আর ভাবাধিকরণের সবসময় সপ্তমী বিভক্তি থাকে, অন্তঃস্থটা হচ্ছে সপ্তমী বিভক্তি। এই জন্য যদি এইটা না থাকতো, তাহলে এখানে ভাবে সপ্তমী এই নামটাও থাকতে পারতো, ভাবে সপ্তমী। কারণ ভাবাধিকরণের আরেক নাম হচ্ছে ভাবে সপ্তমী। কেন? ভাবাধিকরণের সপ্তমী বিভক্তি থাকে বলে এর আরেক নাম হচ্ছে ভাবে সপ্তমী। তাহলে এটাও পরীক্ষায় থাকতে পারে। তারপরে দেখেন সমাস থেকে সর্বশেষ প্রশ্ন, অর্থাৎ এই সালে 19টা প্রশ্ন আসছে বাংলা থেকে। ঠিক আছে, সেটা আমরা দেখাচ্ছি। শশব্যস্ত বলছে এর ব্যাস বাক্য কি, অর্থাৎ এটাকে ভাঙলে কি হয়। ঠিক আছে, আমরা কর্মধারয় সমাস পড়ে থাকি। সেই কর্মধারয় সমাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে উভয় উভয় শব্দটা হয় বিশেষ্য হবে, না বিশেষণ হবে, বা দুটাই বিশেষণ হবে, বা দুটাই বিশেষ্য হতে পারে। এবং দেখেন যে সমাসের দোষ বা গুণের উল্লেখ থাকে, শশক হচ্ছে খরগোশ, আমরা বলি শশক, শশকও বলতে পারি। তাহলে শশকের গুণ কি, ধর্ম কি, সে ব্যস্ত থাকে, এটা হচ্ছে গুণবাচক পদ, এবং এটা দেখেন বিশেষণ। আর খরগোশ যেহেতু এটা বিশেষ্য পদ, তাহলে বিশেষ্য এবং বিশেষ্য পদের যদি সমাস হয় এবং দোষ বা গুণের উল্লেখ থাকে, তাহলে সেটা কর্মধারয় সমাস। তবে এটা কোন কর্মধারয়? ব্যস্ততা গুণটা উল্লেখ থাকলে সেটা উপমান কর্মধারয়। তবে পরীক্ষায় চেয়েছে কোন সমাস, তাহলে এটা কি কর্মধারয় সমাস। ঠিক আছে, আর যদি সমাসের শ্রেণী বিভাগ উল্লেখ করে থাকতো, তাহলে এটা উপমান কর্মধারয় সমাস। তাহলে উপমান কর্মধারয় সে দোষ গুণ বা তার বৈশিষ্ট্য বা ধর্মটা উল্লেখ থাকে। যেহেতু ওইটা চাইনি, এই জন্য আমরা শুধু কর্মধারয় সমাস দেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি পরবর্তী ক্লাসে আরেকটি বর্ষের প্রশ্ন নিয়ে আমি ব্যাখ্যামূলক এরকম ব্যাখ্যা বিশ্লেষণ করে সাজেশন দেব এবং সমাধান দেওয়ার চেষ্টা করবো। আশা করি শেষ পর্যন্ত সব ক্লাসগুলো আপনারা দেখবেন এবং উপকৃত হবেন। সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।